নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। এখন মার্চ মাস চলছে। মার্চ মাস থেকে অক্টোবর মাস শেষ পর্যন্ত মাশরুম চাষ করা হয়, কিন্তু এর ভিতরে আলাদা আলাদা টাইমে আলাদা আলাদাভাবে আমাদেরকে কিছু যত্ন পরিচর্যা করতে হয়, যাতে আমাদের বেডে কোনো রকম অসুবিধা না হয় বা আমরা ভালোভাবে মাশরুম পেয়ে যাই। তো আসুন বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি মার্চ মাসে মাশরুম চাষ করবেন। মার্চ মাসে মাশরুম চাষ করতে হলে দিনের বেলা একটু গরম থাকে, রাত্রিবেলা কখনো কখনো একটু ঠান্ডা থাকে। যেই কারণে সেই ঠান্ডার সময় যদি আপনারা বেড ফেলেন তাহলে অনেক সময় ভালো মাশরুম হয় না। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে সব কিছু জিনিস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার আগে আমি এখানে একটা রেক বানিয়ে নিচ্ছি, দুপাশে দুটা টালি দিয়ে এর উপরে বাঁশ বিছিয়ে রেক বানাবো। এর আগে কিন্তু মাশরুমের বেড ফেলানোর জন্য খড় কেটে রেখেছি। খড়গুলা আপনি 16 ইঞ্চি থেকে 18 ইঞ্চি বা 20 ইঞ্চি সবগুলা খড় একই রকম মেপে কেটে নেবেন। গোড়ার দিকে একটু কেটে সমান করে নেবেন, তারপরে আপনি ডগার দিকটা গোড়ার দিক থেকে মেপে আপনি কেটে নেবেন। কেটে আপনি ওইটাকে জলে ভিজাবেন। জলের সঙ্গে আপনাদেরকে দিতে হবে প্রতি লিটারের হিসাবে 2 গ্রাম চুন, তার সাথে প্রতি 10 আঁটি খড়ের হিসাবে, যেরকম আমার খড়ের আঁটি আছে আপনারা দেখবেন ওইরকম 10 আঁটি খড়ের হিসাবে 1 গ্রাম করে কার্বন ডাইজিম বা বেবিস্টিন আপনি জলে দিয়ে ভালো করে খড়টাকে ডুবিয়ে রাখবেন 8 থেকে 10 ঘন্টা। তারপরে ছেঁকে আবার 5-6 ঘন্টা রেখে মাশরুমের বেড ফেলতে হবে। 5-6 ঘন্টা আরও একটু যদি বেশি সময় আমরা ছেঁকে দাঁড় করিয়ে রাখি তাহলে ভিতর থেকে জলটা ভালো করে বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমি দুপাশে দুটা টালি দিয়ে দিয়েছি, এর উপরে আমি দুপাশে দুটা বাঁশ দিয়েছি, ওর উপরে আমি খড়গুলা পাতলা পাতলা করে বিছিয়ে নিচ্ছি। আপনি চাইলে দুপাশে ইঁট দিয়েও তার উপরে এরকম বাঁশ বিছিয়ে রেক টাইপে করে বেড তৈরি করতে পারেন। নিচের দিকে একটু ফাঁকা থাকলে, নিচের দিকে মাশরুম হলে আমরা মাশরুমটা হারভেস্ট করতে পারবো। তার সাথে সাথে মাটিতে যে ফাঙ্গাসগুলো থাকে সেই ফাঙ্গাসগুলো আর বেডের আসবে না। সেই কারণে একটু আমরা মাটি থেকে মিনিমাম 5-6 ইঞ্চি করে আমরা উপরে বেড ফেলতে পারি। এবারে এই রেকের উপরে আমি খড়গুলা পাতলা পাতলা করে বিছিয়ে নিচ্ছি। একদিকে তার গোড়া থাকবে, একদিকে ডগা থাকবে। প্রথম লেয়ারে যেদিকে আমরা গোড়াটা ব্যবহার করব সেই দিকে যেন সবগুলা খড়ের গোড়া থাকে। অনেকের প্রশ্ন থাকতে পারে, দাদা আমরা খড়ের ডগাটা কেন ব্যবহার করব না? খড়ের ডগাটা ব্যবহার করলে তাতে জল ধরে রাখার ক্ষমতাটা কম থাকে, সেই কারণে মাশরুমটা আমাদের কম হয়। আপনি চাইলে গোড়া আর ডগা দুরকম মিশিয়েও বেড ফেলতে পারেন, কোনো সেরকম প্রবলেম হবে না। এবারে দেখুন, আমি বীজগুলাকে এর উপরে দিয়ে দিচ্ছি। বীজগুলা বোতলের ভিতর থেকে বার করে আমরা রেখেছিলাম, সেইগুলাকে একটু একটু করে বাইরে থেকে একটু ভিতরে, আর বীজ থেকে বীজের দূরতা একটু একটু রেখে 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতন রেখে বীজগুলা দিয়ে দিতে হবে। এর উপরে আমি দিচ্ছি কি, এটা হচ্ছে কুড়া, ধানের যে কুড়া, ওই কুড়া দেওয়া হচ্ছে। আপনি চাইলে বেসন দিতে পারেন বা গমের ভুসি দিতে পারেন। গমের ভুসি দিলে সবথেকে ভালো হয়, আর বেসনটাও দিলে খুব ভালো হয়, কিন্তু বেসনটার দাম অনেক হওয়ার কারণে একটু খরচা বেশি হয়ে যায়, যার ফলে আমরা যারা চাষি, যারা চাষ করি তাদের পক্ষে একটু অসুবিধা হয়, কারণ বেসনটার দাম অনেক। সেই জায়গায় আমরা 2 থেকে 3 কিলো চকড়, যেটাকে আমরা ভুসি বলি, সেটা আমরা পেয়ে যাই। যদি এইগুলো না থাকে তাহলে আমরা শুধু ধানের কুঁড়া দিয়েও বেড ফেলতে পারি। তো বন্ধুরা দেখুন, প্রথম লেয়ারটা দিয়ে দেওয়ার পর তার উপরে আমি বীজ আর কুঁড়া দুটা দিয়ে দিয়ে এর উপরে আবার খড় বিছাচ্ছি। কিন্তু খড়টা যখন বিছাবো আঁটিটাকে একটু লুজ করে নিতে হবে। লুজ করে যদি তার ভিতরে ধান থাকে, ধানগুলোকে বার করে দিতে হবে, না হলে ইঁদুর খেয়ে নষ্ট করে দিবে। হ্যাঁ, এবারে কিন্তু গোড়াটা, প্রথম লেয়ারের গোড়াটা যেই দিকে ছিল ঠিক তার উল্টো দিকে করে দিতে হবে। এরকম আগা গোড়া করে দিতে হবে। দিলে বেডের হাইটটা সমান থাকবে আর চারপাশে ভালোভাবে মাশরুম হবে। একদিকে গোড়া একদিকে ডগা দিলে কিন্তু ভালো হয় না। আমরা যদি আগা গোড়া এরকম করে আমরা খড়টাকে বিছাই তাহলে বেডের হাইটটা সব জায়গায় সমান থাকে। এবারে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আপনাদেরকে বলে দিই, অনেকে বীজটা পেয়ে সঙ্গে সঙ্গে নিয়ে বেড ফেলায়, কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল। বীজটা নেওয়ার পরে আপনি দেখবেন বীজটা একদম মেচুর হয়েছে কিনা, মানে গ্রোথ হয়েছে কিনা। উপর থেকে নিচ পর্যন্ত একদম সাদা হয়ে যাবে, তারপরে আপনি ওটাকে ব্যবহার করবেন। সাদা হয়ে গেলে দেখবেন জমাট বেঁধে যাবে, তারপরে আমরা ব্যবহার করব। যতক্ষণ উপর থেকে নিচ পর্যন্ত বীজটা জমাট বাঁধেনি ততক্ষণ আমরা ব্যবহার করব না, কারণ যতটা জমাট বেঁধেছে ততটাই কাজ ঠিকঠাক হবে, কিন্তু যতটা জমাট বাঁধেনি সেইগুলা দিলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এটা একটা ফাঙ্গাস। ওইটা চারদিকে যদি ভালোভাবে মানে ছড়িয়ে না যায় তখন কিন্তু আমরা এর রেজাল্ট কিছু সেরকম পাবো না। সেই কারণে বীজটা এনে আপনি বাড়িতে কিছুদিন রাখবেন নর্মাল ঠান্ডা জায়গায়, ফ্রিজে না, এমনি যেখানে রোদ লাগে না বা বেশি গরম হয় না, পাখা বা আপনার বাতাস চলপ্রচল করে সেই রকম জায়গায় আপনি বীজগুলা রেখে দিলে ধীরে ধীরে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত বীজগুলা সাদা হয়ে যাবে, তারপরে আপনি ওটাকে ইউজ করবেন। তো বন্ধুরা দেখুন,
আমরা যেই বেডটা ফেলছি এই বেডে কিন্তু 4খানা লেয়ার আমাদেরকে খড় দিতে হবে কমসে কম, তারপরে আমরা 3খানা লেয়ার আমাদেরকে বীজ দিতে হবে। তো নিচে একটা লেয়ার থাকবে, মাঝখানে 2টা লেয়ার থাকবে, তারপর উপরে একটা লেয়ার থাকবে, এইভাবে আমাদেরকে বেড ফেলতে হবে। আর যেহেতু মার্চ মাস, এখন মার্চ মাসে রাত্রিবেলা একটু ঠান্ডা থাকে, সেই কারণে আমি একটু লম্বা করে বেড ফেলছি। এই বেডটাই কমসে কম 30 আঁটি মতন খড় দেওয়া হয়েছে। যেরকম খড়ের আঁটিগুলো আমি ব্যবহার করছি এরকম খড়ের আঁটি 30 আঁটি মতন দেওয়া হচ্ছে, কিন্তু একটা বীজের বোতল এতে ব্যবহার করা হচ্ছে, মানে 200 গ্রাম বীজ ব্যবহার করে আমি একটু লম্বা বেড ফেলছি। কারণ বেড একটু লম্বা বা একটু হাইট না হলে বেডের টেম্পারেচারটা ঠিকঠাক আসবে না, যার ফলে মাইসিলিনটা ঠিকঠাকভাবে গ্রো করবে না। আর কিছুদিন গেলে কিন্তু আমরা এত লম্বা লম্বা বেড না করে আমরা ছোট ছোট বেড করব। ছোট ছোট বেড করলে আমরা ভালো ফলাফল পাবো, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে একটু লম্বা বেড বানাতে হবে যাতে টেম্পারেচারটা ঠিকঠাক মেনটেন হয়। লাস্ট লেয়ারটা খড়টা আমরা পাতলা পাতলা করে বিছাবো যাতে আমাদের বীজগুলো বাইরের দিকে দেখা না যায়। তার বাঁধনিগুলোকে এর উপরে আমরা একটা একটা করে মাঝে ফেলে দেবো যাতে খড়গুলো এদিক ওদিক না হয়ে যায়। তারপরে আমরা কি করব, এইরকম সাদা পেপার দিয়ে ঢাকা দিয়ে দেবো। মনে রাখবেন সাদা পেপার ছাড়া অন্য কোনো রকম পলিথিন পেপার এতে আমরা ব্যবহার করব না, শুধুমাত্র সাদা পলিথিন এতে আমরা ব্যবহার করব। কারণ ভিতরে লাইট ঢুকলে তবে মাইসিলিনটা ঠিকঠাকভাবে গ্রো করবে, নাহলে ঠিকঠাক গ্রো করবে না বা বেডে ভালো মাশরুম হবে না। তাই এইরকম সাদা পলিথিন, পাতলা হোক কিংবা মোটা, তাতে কোনো যায় আসে না। এইরকম করে 7 দিনের পর্যন্ত রেখে দিতে হবে। 7 দিনের আগে আমাদেরকে কোনো কাজ এতে করতে হবে না। শুধু আমরা একটা কাজ করব, এর নিচে যে মাটি আছে মাটিতে জল দিতে হবে। হ্যাঁ, যখন আপনি বেডটা ফেলবেন দেখবেন একটু ছায়া জায়গায় বেড ফেলবেন। রোদ যেখানে থাকে সেরকম জায়গায় বেড না ফেললে ভালো। রোদ লাগলে কিন্তু বেড খারাপ হয়ে যাবে। আপনি গাছের তলায় বেড ফেললে সবথেকে ভালো হবে, বা ঘরের ভিতরে করতে পারেন। ঘরের ভিতরে করলে চারপাশে যেন লাইট থাকে, তবে গিয়ে আপনার বেডে ভালো ফলাফল আসবে। লাইট থাকে বলতে অন্ধকার না হয়, চারপাশ থেকে লাইট তার ভিতরে ঢুকে, মানে রোদ নাই। এবারে 8 দিন কিংবা 7 দিনের বেলা আমরা পলিথিনটা খুলবো। দেখুন পলিথিনটা আমাদের খুলতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি একটু বিয়ের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে 2 দিন দেরি হয়ে গেছে। তো সেই কারণে 2 দিন পর আমরা পলিথিনটা খুলছি, মানে 2 দিন এক্সট্রা হয়ে গেছে। তাতে দেখুন বেডে ছোট ছোট পিন হেড চলে এসেছে। এই রকম উপরে পিন হেড এসে গেলে কিন্তু অনেক সময় অনেক পিন হেড এতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা 6 দিন 7 দিনের বেলা যদি পলিথিনটা খুলি, মিনিমাম ধরে নিন 7 দিনের বেলা পলিথিনটা খুলি, তখন বাতাস লেগে উপরের খড় থেকে একটু জল শুকিয়ে যাবে, পিন হেডগুলো একদম ভিতর থেকে বেরাবে। যেই পিন হেডগুলো এই খড়ের ভিতর থেকে বেরায় সেই পিন হেডগুলো খুব বড় বড় হয় বা ভালো হয়, আর যেইগুলা উপরে চলে আসে সেইগুলার অনেক ভাগ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এরকম প্রতিদিন আমরা 7 দিনের পর থেকে পলিথিনটা খুলবো। 9টা 10টার দিকে খুলবো, বিকাল 3টা 3:30টার দিকে এইরকম আমরা ঢাকা দিয়ে দেবো। এইরকম 7 দিনের পর থেকে মাশরুম হওয়া পর্যন্ত প্রতিদিন করতে হবে। দেখবেন ঠিক 11 থেকে 15 দিনের ভিতরে আমাদের বেডে এরকম মাশরুম হয়ে যাবে। মিনিমাম আপনি ধরে রাখুন 12-13 দিন সময় লাগবে মাশরুম হতে, যেহেতু রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে, তাই 14-15 দিন সময় লাগতে পারে মাশরুম এরকম হারভেস্ট করার মতন হতে। দেখুন বেডের নিচেও মাশরুম হয়েছে, অনেক পরিমাণে মাশরুম হয়েছে। যদি আমরা একটু হাইট করে বেডটা তৈরি না করি তখন কিন্তু এই মাশরুমগুলো আমরা হারভেস্ট করতে পারবো না, অসুবিধা হবে। তাই মিনিমাম 6 ইঞ্চি মতন হাইট করে বেডটা আমরা যদি এরকম তৈরি করি তাহলে আমাদের মাশরুমটা হারভেস্ট করতে সুবিধা হয়। দেখুন উপরে হয়েছে, সাইডে হয়েছে, আর নিচের দিকেও মাশরুম হয়েছে। তো বন্ধুরা, এর ভিতরে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বেডে আমরা জল দিব না। এমনিতে 7 দিন পর্যন্ত কোনো কাজ নেই, আমরা শুধু একটা কাজ করতে পারি, বেডের নিচে যে মাটি আছে ওই মাটিতে আমরা জল দিতে পারি, নাহলে আর কোনো কাজ নেই। কিন্তু 7 দিনের পর যখন আমরা এই পেপারটা খুলবো, ধরে নিন 9টা 10টার দিকে পেপারটা খুলবো, একদম ওই রকম পেপার খোলা থাকবে বিকাল 3:30 4টা পর্যন্ত, যতক্ষণ একটু গরম না কমে যায়। এবারে এর ভিতরে তো একটু বাতাস আর গরমের জন্য বেড আমাদের একটু শুকিয়ে যেতে পারে। যখন দেখবেন উপরে খড়গুলা শুকিয়ে যাচ্ছে বা জলের প্রয়োজন মনে হচ্ছে, তখন আপনি স্প্রে মেশিন দিয়ে হালকা জল এর উপরে স্প্রে করতে পারেন। ওটা আবার দুপুরবেলা আপনি স্প্রে করবেন। সঙ্গে সঙ্গে ঢাকা খুলে সঙ্গে সঙ্গে আপনি জল দিবেন না, জল দিলে কিন্তু বেড খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আপনি দুপুরবেলা জল স্প্রে করবেন। জল স্প্রে করার পরে আপনি সঙ্গে সঙ্গে পেপারটাও ঢাকা দিবেন না, কমসে কম আধ ঘন্টা 45 মিনিট ছেড়ে আপনি তারপরে পেপারটা ঢাকা দিবেন। আরেকটা জিনিস, দুপুরবেলা আপনি যদি খড়ে দেখছেন খড়ে জল আছে, মানে খড় ভিজা আছে কিন্তু প্রচুর গরম হয়েছে, আপনি একটা কাজ করতে পারেন, বেডের উপর পেপারটা ঢাকা দিয়ে দিবেন, দিয়ে
আপনি কি করবেন, মোটরের পাইপ মানে পাম্প চালিয়ে আপনি পাইপের মুখটা টিপে রেখে ফুয়ারা করে ওর উপরে বিন্দু বিন্দু করে জল দিতে পারেন, যাতে বেডের উপরে জল পড়বে কিন্তু খড় ভিজা হবে না, কারণ পেপারটা আমরা ঢাকা দিয়েছি। আর ওই জলটা যখন মাটিতে গিয়ে পড়বে তখন মাটিটাও ভিজে যাবে আর মাটিটাও ঠান্ডা থাকবে। মাটি ঠান্ডা থাকলে নিচের দিক দিয়ে বেডটাও ঠান্ডা থাকবে, যাতে ফলনটা ভালো হবে। তো বন্ধুরা দেখুন কতগুলো মাশরুম হারভেস্ট করা হচ্ছে। তারপরেও কিন্তু অনেকগুলো পিনহেড আছে যেগুলো কালকের দিকে হবে। এমনিতে আমরা 2 থেকে 3 দিন পর্যন্ত হারভেস্ট পেয়ে থাকি। তো বন্ধুরা এটা হচ্ছে প্রথম দিনের হারভেস্টিং, তারপরে দ্বিতীয় দিনের জন্য কিছুটা থাকবে, আবার তৃতীয় দিন কিছুটা মাশরুম বেরাবে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা বীজটা কোথা থেকে পাবো, দাদা তো কোথাও কিছু বললে না। দেখুন আমরাও বীজ বিক্রি করি, যদি আপনারা নিতে চান আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, আপনারা তাতে যোগাযোগ করে আমার কাছ থেকে বীজ নিতে পারেন। সেটা আবার দীঘা থেকে যদি বাসের সুবিধা থাকে তাহলে আমরা বাসে পাঠাতে পারবো। কোরিয়ার মাধ্যমে বীজ পাঠালে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা কোরিয়ার মাধ্যমে বীজ পাঠাই না। আমরা বীজটা যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে সেই বাসের মাধ্যমে আমরা বীজটা পাঠিয়ে থাকি। যারা যারা নিতে চাও তারা আমার কাছ থেকে নিতে পারো। কিছুটা জরুরি সূচনা আছে, আপনি পড়ে নিন, জানতে পারবেন।